আসসালামু আলাইকুম। জাতিসংঘ পশ্চিমাদের কতটা তল্পি বাহক হিসেবে কাজ করে সে কথা আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার নেই। কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে বৈশ্বিক এই সংস্থা বাংলাদেশকে কতটা নগ্নরূপে ব্যবহার করছে তার স্বরূপ তারা নিজেরাই উন্মোচন করছে। বৈশ্বিক এই সংস্থার বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস, তিনি বুধবার সাংবাদিকদের একটি সংগঠন রিক্যাপের অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা তাদের শুধু নগ্ন রূপই উপস্থাপন করেনি আমাদের সামনে, আমাদের কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে। দর্শক, তার সম্পর্কে বলার আগে একটু মনে করিয়ে দিই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি কি বোঝেন তার একটি সংজ্ঞা দাঁড় করিয়েছিলেন। 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে যখন বিএনপি নির্বাচন বয়কট করলো, অন্য সব দল রাজনৈতিক দলগুলো বয়কট করা শুরু করলো, যখন আমি আর ডামি নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন শেখ হাসিনা, তখন অংশগ্রহণমূলক নির্বাচন আদৌ হবে কিনা এই প্রশ্নের জবাবে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা যে মন্তব্য করেছিলেন তা ছিল এরকম: আমার কাছে অংশগ্রহণমূলক নির্বাচন মানে জনগণের অংশগ্রহণ, জনগণ তো ভোটে অংশগ্রহণ করছেই, নির্বাচনগুলো তো ভোট দিচ্ছে, অতএব সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। কোন রাজনৈতিক দল কারা অংশগ্রহণ করলো না করলো এটি মুখ্য বিষয় নয়। এরপরে আরো একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছিলেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন এই বিষয়ে যেন কেউ তাকে জ্ঞান দিতে না যায়। এই কথাগুলো এই কারণেই মনে করিয়ে দিলাম যে জাতিসংঘ বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এখন শেখ হাসিনার সেই কথাগুলোকে সমর্থন করছে। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস ঠিক হুবহু শেখ হাসিনার বক্তব্যটাই তিনি নিজের মুখে পুনর্ব্যক্ত করছেন। গোয়েন লুইসের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আগামী নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে, আপনাদের প্রত্যাশা কেমন? তিনি তখন বলছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে তিনি জাতিসংঘের সংজ্ঞাটাও দেওয়ার চেষ্টা করছেন। সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। কি অদ্ভুত, কি অসাধারণ! তখন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিএনপি ছাড়া, অন্য দল ছাড়া, আওয়ামী লীগের যে আমি ডামি মার্কা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন জাতিসংঘ কি বিবৃতি দিয়েছিল? যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য কি বিবৃতি দিয়েছিল সেটাও একটু আপনাদের মনে করিয়ে দিই। বিবৃতিগুলোতে উল্লেখ ছিল বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর দমন পীড়ন বন্ধ, সব দলের অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠান এবং স্বাধীন মত প্রকাশে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এটি নির্বাচনের পরে নয়, আগে। পরেও এই ধরনের মন্তব্য তারা করেছে বিভিন্ন ধরনের বিবৃতিতে। এখন গোয়েন লুইসরা জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের মতন সংস্থাগুলো তারা তাদের মতো করে বক্তব্য প্রচার করছে। যেহেতু এখন শেখ হাসিনা নেই, তখন যেভাবে গণতন্ত্রের সবক দিত, শেখ হাসিনাকে হটানো দরকার ছিল, শেখ হাসিনার মাধ্যমে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন হচ্ছিল না, এটা তো সত্য কথা। শেখ হাসিনা গণতন্ত্র গলার টিপে ধরুক আর বাক স্বাধীনতা হরণ করুক, যাই করুক না কেন, এখন তো স্পষ্ট হচ্ছে যে পশ্চিমা এজেন্ডাগুলো তিনি বাস্তবায়ন করতে চাননি। অনেকে অভিযোগ থাকতে পারে ভারতকে অনেক কিছু দিয়েছে, সেটাই শেখ হাসিনা নিজে উল্লেখ করেছেন। যাই হোক, কি দিয়েছে সেটিও আবার আর বিতর্ক। তো এখন যে ডক্টর ইউনূস ক্ষমতায় রয়েছেন, সরকার প্রধান হিসেবে তিনি তার রাজত্ব পরিচালনা করছেন, ডক্টর ইউনূস তাদের লোক, এটা তো ওপেন সিক্রেট, অনেকেই বলেন। অতএব এখন আর অংশগ্রহণমূলক নির্বাচনের দরকার নেই। এখন আর খুব দ্রুত বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য কোনো নির্বাচনের দরকার নেই। ইউরোপীয় ইউনিয়ন যেভাবে কদিন আগে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে সংস্কারের জন্য যতটা সময়ের প্রয়োজন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই সময়টি দিতে চায়, ঠিক একইভাবে জাতিসংঘ বুধবারও তাদের মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। গোয়েন লুইস বলছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, নির্বাচন আগে না সংস্কার আগে এটি বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়। জাতিসংঘ মনে করে সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিতে তারা যে কোনো সহায়তা করবে। বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের উপর নির্ভর করবে, সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে, তাহলে
এতকাল কেন সবক দিয়ে আসা হয়েছে? কেন 2024 আগে এতটা তৎপর ছিল? কেন বাংলাদেশের আন্দোলন নিয়ে জাতিসংঘ সেনাবাহিনীকে পর্যন্ত সতর্কতা জারি করে? এগুলো তারা নিজের মুখে বলেছে। নির্বাচন প্রসঙ্গে গোয়েন লুইস আরো বলছেন, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। সেই কথা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। অর্থাৎ আমরা করিডোরের বিষয়ে জানি, আমরা বন্দরগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়ার বিষয়টি নিয়ে যে তুমুল বিতর্ক, সে সম্পর্কে নানা ধরনের কথাবার্তা বলছি বা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং গোয়েন লুইসের এই বক্তব্যের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো সরকার এখনো পর্যন্ত করিডোর কিংবা বন্দর ইস্যুতে অথবা পশ্চিমাদের যে বিভিন্ন ধরনের এজেন্ডা রয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখনো পর্যন্ত পিছপা হয়নি। সরকার অনেক কিছুই লুকোচুরি করছে। সরকার সংশ্লিষ্ট অনেককে বাদ দিয়ে তারা নিজেদের মতো সিদ্ধান্ত গ্রহণ করছে। কোন প্রকার কোন ধরনের আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে করছে না, সেই অভিযোগ যেমন রয়েছে। অবশ্যই সেনাবাহিনীর পক্ষ থেকেও সেনা প্রধান সেটি স্পষ্ট করে গত 21 মে তো তিনি উচ্চারণ করেছেন যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে। গোয়েনলিস আরো একটি স্পর্শকাতর বিষয়ে কথা বলেছেন। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত বলে তিনি জানিয়েছেন। যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ সফর করে গেলেন, তখনই একটি কথা উঠেছিল যে বাংলাদেশে জাতিসংঘ তাদের অফিস স্থাপন করতে চায়। এটি নিয়ে তখন তুমুল হইচই উঠেছিল এবং সেই হইচইয়ের মুখে পড়ে সরকার খানিকটা নীরব হয়েছিল। আবার এই বিষয়টি খোদ গোয়েন লুইস তার মুখ থেকে উচ্চারণ করলেন যে বিষয়টি চূড়ান্ত, অফিসটি খোলা হবে ছোট করে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে জাতিসংঘের অফিস খোলা হতে যাচ্ছে। জাতিসংঘের মহাসচিব ঠিক নয়, যখন ভলকার কুক বাংলাদেশ সফরে এসেছিলেন 5 আগস্টের পরে, তো কেন তখন আপত্তি উঠেছিল? এটা ওপেন সিক্রেট। জাতিসংঘের অফিসগুলো বিভিন্ন দেশে খোলা হয় তখনই যখন ওই দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত হয়, অথবা সহজ করে বললে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতেই জাতিসংঘের অফিস খোলা হয় বিভিন্ন এজেন্ডা নিয়ে। তাদের তো একটা সুখ থাকেই যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে তারা যে অসহায় অমানবিক অবস্থায় থাকা মানুষগুলো তাদেরকে হেল্প করতে চায়, এই জন্য তাদের অফিস খুলতে হবে। এবং সেইগুলো স্থাপনের মাধ্যমে পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা অযাচিত ভাবে জাতিসংঘ বাস্তবায়ন করে ওই দেশগুলোতে বিভিন্ন অজুহাতে। বাংলাদেশ কি এখন যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় রয়েছে? যদিও যুদ্ধের কথা আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের পারিষদ বর্গ অনেকেই তারা যুদ্ধ যুদ্ধ করে গলা ফাটিয়ে দিচ্ছে, যুদ্ধ অবস্থা দেশ হয়েছে। কোন যুদ্ধ তারা চান, কিসের জন্য বারবার যুদ্ধের কথা বলছেন, সেগুলো আমরা অনুমান করতে পারি। এবং এটি একটা আরেকটার সঙ্গে জড়িত খুব স্পষ্ট ভাবে, নির্বাচন এবং যুদ্ধ। পশ্চিমারা তাদের এজেন্ডা থেকে সরেনি। পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারও এখনো পর্যন্ত পিছপা হয়নি। গোয়েন লুইসের বক্তব্যের সামগ্রিকভাবে এটি স্পষ্ট হয়ে উঠেছে। দেখা যাক কতদূর করা যায়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে নতুন বাংলাদেশের জনক হিসেবে ঘোষণা করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের সম্মান বাড়িয়ে বঙ্গবন্ধুর সম্মান কমিয়ে তার সমপর্যায়ে যেতে পারেন বা তাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে রয়েছে। এটি আমাদের সামনে দিনে দিনে স্পষ্ট হচ্ছে। তিনি যে তার রিসেট বাটনের মাধ্যমে মুক্তিযুদ্ধের সব ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন, এরকম অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। আমাদের মনে হয় আবার এই ধারণার মধ্যে আর
সীমাবদ্ধ থাকতে চলবে না, আমাদের ধারণাকে সম্প্রসারণ করা প্রয়োজন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সরকারের যে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে মুক্তিযোদ্ধাদের বিষয়ে, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী মতন যারা মুক্তিযুদ্ধের সংগঠক নেতা, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, তাদেরকে উল্লেখ করা হচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি। ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে নিজেকে জাতির জনক, মানে নতুন বাংলাদেশের জনক ঘোষণা করতে পারেন অথবা বঙ্গবন্ধু সমপর্যায়ে যাবেন, আমি সে বিষয়ে একটু ব্যাখ্যা করব। তার আগে এই গেজেটটা সম্পর্কে তো আপনারা নিশ্চয় জানেন। তো এই গেজেটে বলা হচ্ছে যারা রণাঙ্গনে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন কেবল তারাই মুক্তিযোদ্ধা। এখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি, তিনি তো অবশ্যই কমান্ডার ছিলেন, তার অকুতোভয় সাহস সম্পর্কে আমরা জানি, তিনি তো সেই হিসেবে মুক্তিযোদ্ধা। এই জন্য বিএনপির এখন কিছু বলবে না, তবে এগুলো যে আমাদের জন্য কতটা বুমেরাং তা বোধ হয় বিএনপি বুঝতে পারছে না। একটা যুদ্ধের সর্বাধিনায়ক তিনি মুক্তিযুদ্ধ হবেন না, মানে ধৃষ্টতা, ফাজলামত একটা সীমা আছে। মুজিবনগর সরকারকে এই গেজেটে স্বীকৃতি দেওয়া হয়েছে, নতুন যে অধ্যাদেশ। আবার সেই মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র ছিল, সেই ঘোষণাপত্রে কি বলা ছিল শেখ মুজিবুর রহমান সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে? সেখানে বলা ছিল যে প্রেসিডেন্ট নবগঠিত বাংলাদেশ সরকারের সকল আর্মড ফোর্সেসের সুপ্রিম কমান্ডার, এবং এর সরল অনুবাদ হলো সর্বাধিনায়ক। জেনারেল আতাউল গনি ওসমানী ছিলেন প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের, আর সর্বাধিনায়ক ছিলেন অস্থায়ী সরকার বা বঙ্গবন্ধু সরকারের যে যিনি প্রেসিডেন্ট, তিনি তো প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। কি ধরনের ব্যাখ্যা আমরা দাঁড় করাচ্ছি যে অস্ত্র হাতে যুদ্ধ না করলে তিনি মুক্তিযোদ্ধা নন। মুক্তিযুদ্ধের যারা সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিনের মতন মানুষেরা, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, এরা মুক্তিযোদ্ধা নন। আমাদেরকে কি সব রূপকথা গল্প শোনানো হচ্ছে এখন, যে 5টি শ্রেণীতে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি কারা তা বর্ণনা করা হয়েছে, তা আমি আপনাদের সামনে একটু বলি ছোট করে। 1 নম্বর হচ্ছে যেসব বাংলাদেশি পেশাজীবী, 1 নম্বরটা খেয়াল রাখতে হবে, যেসব বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রাখেন এবং বাংলাদেশের যেসব নাগরিক বিশ্ব জনমত গঠনের সক্রিয় ভূমিকা পালন করেন। 2, যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত, মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 3, মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত সব MNA এবং MPA যারা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন। 4, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী এবং কলাকুশলী ও দেশ এবং দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দলের যারা সদস্য ছিলেন, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি বা সহযোগী মুক্তিযোদ্ধা। 1 নম্বরটা আপনাদের খেয়াল রাখতে বলেছিলাম, যে যেসব বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন। এখন আমরা গত কয়েক মাস ধরে শুনছি ডক্টর মোহাম্মদ ইউনূসের কি অবদান ছিল মুক্তিযুদ্ধে। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, তিনি সে সময় ছাত্র ছিলেন, কি কাজ করছেন, সে সময় তিনি অর্থ সংগ্রহ করেছেন মুক্তিযুদ্ধের জন্য, এরকম একটা বয়ান আমরা শুনতে পাচ্ছি। সেই হিসেবে তিনি নিশ্চয়ই এখন সহযোগী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন। আবার বঙ্গবন্ধুর মতো মানুষদেরকে সহযোগী মুক্তিযোদ্ধার তালিকায়, মানে নামের তালিকায় নামিয়ে আনা হয়েছে। তাহলে বঙ্গবন্ধু এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সমপর্যায়ে চলে গেলেন এবং তিনি সহযোগী মুক্তিযোদ্ধা থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের, কথিত বাংলাদেশ বিনির্মাণের যারা শক্তি, যে ছাত্ররা, যাদেরকে বিপ্লবী হিসেবে উল্লেখ করা হচ্ছে, মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে, তাদের নেতা তো ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণা করে ফেলা হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশের জনক। ফারুকী আজম বর্তমান যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা, তিনি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশেষ NGO রয়েছে তার একটি কর্তৃত্বের অধিকারী এবং তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা করা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এই ফারুক আজম হতে পারেন তিনি বীর উত্তম বা বীর প্রতীক, কিন্তু আহমদ সফরের একটা কথা আছে, সব মুক্তিযোদ্ধাই সবসময় মুক্তিযোদ্ধা নয়, একজন রাজাকার সব সময়ের জন্য রাজাকার। আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। নতুন অধ্যাদেশে মুক্তিযুদ্ধের পরিবর্তিত যে সংজ্ঞা নির্ধারণ করা হচ্ছে তার সংজ্ঞাটি এরকম, এটাও একটু খেয়াল রাখতে হবে আমাদের। মুক্তিযুদ্ধ অর্থাৎ 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ হতে
16ই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ। এর আগে সরকার ঘোষিত যে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় যা বলা হয়েছিল, যে ব্যাপ্তি ছিল, তা এখানে অনেকটা কমিয়ে আনা হয়েছে। কিন্তু লক্ষ্য রাখার মতো বিষয়, এখানে জামাতে ইসলামী শব্দটা উল্লেখ করা হয়েছে। আর অনেকের মতন জামাতে ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেটাই মুক্তিযুদ্ধ। এইবার কি করবেন? জামাতে ইসলামী কি যুদ্ধাপরাধ সংগঠন হিসেবে তার বিচার করা হবে? নিশ্চয়ই খুব শীঘ্রই আমরা দেখতে পাবো নতুন কোন গেজেট প্রকাশ করা হয়েছে যেখান থেকে এই জামাতে ইসলামের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দুঃসাহস, মুক্তিযুদ্ধকে নিয়ে নানান ধরনের খেলা আমরা খেলতে দেখছি এই সরকারকে, এর এখতিয়ার তাদেরকে কে দিয়েছে? সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে, যদিও সেটা নিয়ে এর মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা অন্য বিষয়। তো সেই রেফারেন্সও তো বলা রয়েছে যে এই অন্তর্বর্তী সরকার কেবলমাত্র দৈনন্দিন কাজ পালন করবে। তাহলে এত বড় বড় ইস্যুতে কেন এই সরকারকে হাত দিতে হবে? এই সরকারে যারা উপদেষ্টা রয়েছেন তাদের কেউ কেউ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, যেমন ব্রতির নির্বাহী পরিচালক, এখন এই মুহূর্তে যিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে, উপদেষ্টা দায়িত্বে রয়েছেন, শামীম মুর্শিদ, তিনিও 71-এ রণাঙ্গনে গান গিয়ে বেরিয়েছেন, মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করেছেন, তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তার মুক্তিযোদ্ধা উপাধিটা থাকছে না, তিনি হয়ে যাবেন মুক্তিযুদ্ধের সহযোগী। প্রশ্ন করতে চাই, একজন মুক্তিযোদ্ধা হিসেবে বা মুক্তিযোদ্ধা উপাধির চেয়ে এটা সরকারের সামান্য একটা উপদেষ্টা পদ তাদের চেয়ে বড়। শামীম মুর্শিদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক। তার উদ্দেশ্যে এই প্রশ্নটা আমি সবিনয় রাখতে চাই, কেন তারা এই ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করছেন না? এই যে বাজেট, এই বাজেটে একটি বিষয় সংযোজিত হয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, নোবেল পুরস্কারের অর্থ আয়কর মুক্ত থাকবে। নোবেল পুরস্কার সহ এরকম আরো 9টি পুরস্কার, যার মধ্যে র্যামন ম্যাগসাইসাই পুরস্কার, বুকার পুরস্কার, পুলিৎজার, সাইমন বলিভার, একাডেমি অ্যাওয়ার্ড, গ্রামি, অ্যামি, গোল্ডেন ক্লাব, কান চলচ্চিত্র যে উৎসব, তার যে পুরস্কার, এগুলো আয়কর মুক্ত থাকবে। আচ্ছা, এটি সংযোজন করার কারণ কি দরকার ছিল? এদেশে নোবেল পুরস্কার তো ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন গ্রামীণ ব্যাংকের সঙ্গে। তিনি, আমি যতদূর জানি, তার নোবেলের মাধ্যমে যে প্রাপ্ত অর্থ সেটির উপর কোনো আয়কর দেননি বা অব্যাহতি পেয়েছেন। নতুন করে এই যে পুরস্কারগুলো আয়কর অব্যাহতির কথা বলা হলো, কি কারণে, কি উদ্দেশ্যে? কারণ হচ্ছে এটি তার নোবেল নিয়ে যেন আর কোনো ভবিষ্যতে প্রশ্ন না ওঠে, অথবা তিনি যে নতুন নোবেল পাওয়ার চিন্তা ভাবনা করছেন, দেওয়া হতে পারে, পাশ্চাত্য শক্তি তাকে নতুন একটা নোবেল দিতে পারে, সেটি নিয়েও যাতে কোনো প্রশ্ন না ওঠে, আগে থেকে এই ধরনের একটা বিষয় বাজেটের মধ্যে সংযোজন করা হলো। কত গভীর সব পরিকল্পনা নিয়ে সব করা হচ্ছে আমরা বুঝতে পারছি। সেই জায়গা থেকে বলছিলাম যে নোবেল পুরস্কার বা ম্যাগসাইসাই পুরস্কার, এরকম সব পুরস্কার আয়কর মুক্ত থাকবে, আগে থেকে সংযোজিত করা হয়েছে। তাহলে আমরা খুব স্পষ্ট ধরে নিতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূস সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন, আর বঙ্গবন্ধুর যে স্ট্যাটাস সেটি নামিয়ে আনা হলো, সমপর্যায়ে নিয়ে যাওয়া হলো। অতএব যদি আমরা ধরে নেওয়ার চেষ্টা করি ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশের জনক, অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সবকিছুরই একটা শেষ আছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।